দর্শক স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। দীর্ঘ ১৯ বছর পর রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে দলটির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচনী জনসভার মাঠ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করছেন জেলা, মহানগর ও কেন্দ্রীয় নেতারা। সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে তারেক রহমান রাজশাহী পৌঁছাবেন। সেখানে ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে বক্তব্য দেবেন তিনি। একই দিন বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় অংশ নেবেন। নওগাঁর জনসভা শেষে বিএনপির চেয়ারম্যান যাবেন বগুড়ায়। পথে দুপচাচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন। এরপর রাতেই বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতা দেবেন বিএনপির চেয়ারম্যান। জনসভা শেষে তার বগুড়ায় রাত্রি যাপন করার কথা রয়েছে। দর্শক, এই বিষয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী ইউসুফ আদনান। কথা বলছি তার সাথে। আদনান, মঞ্চসহ জনসভার সার্বিক প্রস্তুতি জানাবেন এবং সাধারণ জনগণের মাঝে উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন? নুজহাত, দীর্ঘ ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীতে আসছে। এই রাজশাহীতে আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। একেবারে সাজ রব রাজশাহীতে বইছে। আমরা দেখেছি যে তার আগমনের যখনই বার্তা রাজশাহীতে পৌঁছেছে, তারপর থেকে রাজশাহীতে অন্যরকম সেজেছে এবং আমরা দেখেছি যে রাজশাহী মহানগরীর যে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ রয়েছে, এই মাদ্রাসা মাঠে আগামীকাল দুপুর 12:30টায় তিনি বক্তব্য রাখবেন এবং এখান থেকেই তিনি রাজশাহীর যে 6টি সংসদীয় আসন রয়েছে এবং 6টি সংসদীয় আসনে প্রার্থী এবং নাটোর জেলার 4টি সংসদীয় আসনে প্রার্থী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার 3টি সংসদীয় আসনে প্রার্থী, মোট 13টি সংসদীয় আসনে প্রার্থীর ধানের শীষের প্রতীক তুলে দিয়ে তাদের পরিচয় করে দিবেন এবং ধানের শীষের পক্ষে তিনি আসলে ভোট চাবেন। এই বিষয়ে আমরা দেখেছি যে মঞ্চ তৈরি করা হয়েছে এবং সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করা হয়েছে এবং আজ দুপুর 12:30টার দিকে রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করে এই যাবতীয় তথ্য আমাদের আসলে তুলে ধরা হবে এবং এখানে তিনি আগামীকাল 12:30টায় জনসভা শেষে তিনি বিকাল 4:30টায় নওগাঁ জেলায় যাবেন এবং নওগাঁয় একটি তিনি জনসভা করার কথা রয়েছে। আমি এ বিষয়ে জানবো রাজশাহী মহানগর যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফুল ইসলাম জনির কাছ থেকে যে ভাই, আপনার জনাব তারেক রহমান আসা উপলক্ষে কি প্রস্তুতি আপনারা গ্রহণ করেছেন? ধন্যবাদ আপনাকে। যে জনাব তারেক রহমান বিএনপির সর্বোচ্চ নেতা, বিএনপির চেয়ারম্যান, তার আগমন উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি অঙ্গ সংগঠন রাজশাহী প্রস্তুতি গ্রহণ করেছি। তারই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চের সম্পন্ন হয়েছে এবং একটি আনন্দ, উৎসাহ, উদ্দীপনা মানে আমাদের মাঝে বিরাজ করছে, কারণ আমাদের দলীয় প্রধান দীর্ঘ 22 বছর পর রাজশাহীর মাটিতে পদার্পণ করবেন। তিনি সশরীরে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন, কারণ তারেক রহমান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের মানুষকে নতুন ভাবে সাম্য, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তার যে কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনা তিনি গত 25শে ডিসেম্বর তুলে ধরেছেন। আমরা বিশ্বাস করি যে রাজশাহীর ইতিহাসে, রাজশাহীর উর্বর ভূমি বিএনপিতে রাজশাহীর ইতিহাসে সবচেয়ে বৃহৎ জনসমাবেশ হবে আগামীকালকে আপনার এই বিএনপির প্রধানের জনসভা। যে জনসভাকে ঘিরে রাজশাহীর উৎসুক জনতা, সাধারণ মানুষ, নেতাকর্মীরা আমরা উজ্জীবিত এবং আমাদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সবাই অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি সেই সুন্দর মহেন্দ্রক্ষণের মুহূর্তে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন দর্শক যে এখানে বলছিলেন রাজশাহী মহানগর যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফুল ইসলাম জনি। তিনি বলছিলেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগমন উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি প্রায় শেষের দিকে রয়েছে এবং দলীয় নেতাকর্মীদের মাঝে এক ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছেন এবং তারই দিক নির্দেশনার ফলে তারা যে ভোটের যে 12 ফেব্রুয়ারি যে ভোট অনুষ্ঠিত হবে, ভোটে বিএনপির ধানের শীষের পক্ষে আসলে জনাব তারেক রহমান ভোট চাইবেন। আসলে এই ছিল আমার কাছে তারেক রহমান আগমন উপলক্ষে রাজশাহী থেকে সর্বশেষ খবর। নুসহাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আদনান। এদেশের মাটি ও মানুষ জামাতের হাতে নিরাপদ জানিয়ে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। যারা ভোটের আগে মা বোনের গায়ে হাত দেয়, তারা নির্বাচনে জিতলে দেশ কতটা নিরাপদ থাকবে সেই প্রশ্নও রেখেছেন তিনি। মঙ্গলবার দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামাতের আমির।
নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে মঙ্গলবার সকালে যশোর ঈদগাহ ময়দানে জনসভার আয়োজন করে জামায়াত ইসলামী। এ উপলক্ষে ভোর থেকেই দলে দলে নেতাকর্মী সমবেত হওয়ায় জনসমুদ্রে পরিণত হয় ঈদগাহ ময়দান। নেতাকর্মীর উপস্থিতি ছড়িয়ে পড়ে আশপাশের সড়কগুলোতেও। এ সময় জামাত ও সহযোগী সংগঠনের নেতারা বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। আমার ভোটাধিকার হরণ করতে যারা চায়, জুলাইয়ের কথা স্মরণ করো। দিল্লিতে যারা পালিয়েছে, তোমাদের পালানোর বন্দোবস্ত তোমরা করো। আমরা স্বাস্থ্য ক্ষেত্রে, কৃষিতে, শিল্পে, অর্থনীতিতে আমরা যে পরিকল্পনা দিয়েছি, 12 তারিখে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমাদের সেই স্বপ্ন পূরণ করতে হবে। জামায়াতের আমির বলেন, পরিবারতন্ত্রের রাজনীতি শেষ, চাঁদাবাজি করতে পারবে না বলেই একটি দল গণভোটে সন্তুষ্ট নয়। এই গণভোট হলে আর ফ্যাসিবাদী কায়দায় দেশে শাসন শাসন চালানো যাবে না। এই গণভোট হলে দলীয় চাঁদাবাজির রমরমা ব্যবসা চলবে না। এই জন্য কেউ কেউ গণভোটে সন্তুষ্ট না। সড়কপথে সাতক্ষীরা হয়ে খুলনার সার্কিট হাউস ময়দানের জনসভায় অংশ নেন জামায়াতের আমির। এতে তিনি বলেন, জামায়াত সরকার গঠন করতে পারলে বন্ধ কলকারখানা চালু করা হবে। যদি এদেশের সেবা করার সুযোগ পাই, আমরা কথা দিচ্ছি বন্ধ নয়, বন্ধগুলা খুলবো, নতুন করে ইন্ডাস্ট্রি স্থাপন করা হবে এবং আমাদের সন্তানদের হাতে কাজ তুলে দেওয়া হবে। তিনি বলেন, জামায়াতের চুপ থাকাকে কেউ দুর্বলতা মনে করলে বড় ভুল করবে। পরে বাগেরহাটের হযরত খানজাহান আলী মাঠে জেলা জামায়াতের জনসভায় অংশ নেন জামায়াতের আমির। রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসভূমি খ্যাত সুন্দরবনের লাগোয়া উপকূলীয় শহর বাগেরহাটের নির্বাচনী জনসভার মধ্য দিয়ে শেষ হলো জামাত সহ 11 দলীয় জোটের নির্বাচনী জনসভার প্রথম পর্ব, যেখানে বক্তব্য রেখেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আগামীতে দলীয় প্রতীকে ভোট চেয়ে জনগণকে উন্নয়নের আশ্বাস দিয়ে ভোট চাইলেন তিনি। নূর আলম, দীপ্ত সংবাদ, বাগেরহাট। নির্বাচনী কর্মকর্তাদের গণভোটের পক্ষে বা বিপক্ষে প্রচারণা চালানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সরকারকে এ বিষয়ে চিঠি দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বিশেষজ্ঞরা বলছেন, গণভোটে সরকারের হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালানো আইনসম্মত নয়। স্বাধীনতার পর দেশে চতুর্থবারের মতো গণভোট আয়োজন হতে যাচ্ছে। দেশের প্রায় 13 কোটি ভোটারের সাথে প্রবাসের অন্তত 15 লাখ ভোটার এতে অংশ নেবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন 12 ফেব্রুয়ারি এই গণভোটের আয়োজন করা হবে জুলাই সনদের সংস্কার প্রস্তাব বাস্তবায়নে জনগণের মতামত নিতে। এরই মধ্যে গণভোটে হাঁয়ের পক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে সরকারি, আধা সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে প্রচার চালাচ্ছে সরকার। তবে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে হাঁয়ের পক্ষে প্রচারণায় ভোটের নিরপেক্ষতা ও আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। এতে গণভোটের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে বলছেন তারা। আমি যদি হাঁয়ের পক্ষে বলি, তাহলে এটা তো পাবলিক ওপিনিয়নকে ম্যানিপুলেট করা হলো, সরকার যদি তার পজিশন থেকে বলে। সুতরাং এটা তো কোনো আইনে সিদ্ধ হওয়ার কোনো কারণ নাই। তো এথিক্যালিও জিনিসটা খারাপ দেখায় যে আপনি আমাকে হা ভোটে ভোট দিতে বলতেছেন, আমি মনে মনে ঠিক করেছি আমি নাতে দেব, কিন্তু আপনি আমাকে বলছেন হা। সরকারি কর্মকর্তাদের হাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে সরকারের নির্দেশ দেয়াকে ঘিরে বিতর্কের পর নির্বাচন কমিশন বলছে, নির্বাচনী কাজে জড়িত কর্মকর্তাদের গণভোটে হাঁ কিংবা নায়ের পক্ষ নেওয়ার সুযোগ নেই। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা কারোর পক্ষে কাজ করবে না। এটা হলো নির্বাচন কমিশনের নির্দেশনা। তিনি জানান, বিষয়টি নিয়ে সরকারকে চিঠি দেওয়ার কথা ভাবছে ইসি। প্রয়োজন পড়লে আমরা বলবো, আমরা কমিশন আলোচনা করি, দেখা যাক। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকার আশুলিয়ায় একটি বাসা বাড়িতে আগুন লেগে অন্তত 4 জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত 9:30টার দিকে আশুলিয়ার ইসলামনগরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ইসলামনগর এলাকার আব্দুর রহমানের 4 তলা বাড়ির 2য় তলার পূর্ব পাশের ইউনিটে গ্যাসের লিকেজ থেকে আগুন লাগে।
এতে দগ্ধ হন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান রায়হান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী এবং ঢাকা জেলা উত্তর ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি ও হাসিবুর রহমান সহ রাহাত নামে আরও এক যুবক। তাদের প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়। খেলার খবর। ক্রিকেটীয় কূটনীতিতে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি ব্যর্থ হওয়ায় বোর্ডের অবস্থা এখন নড়বড়ে। তাই পদত্যাগের হিড়িক পড়েছে বোর্ডে, এমন মন্তব্য করেছেন ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু। এদিকে টি-20 বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড না পাওয়া নিয়ে আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি। ইস্যু থেকে উৎপত্তি, এরপর নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবার বিষয়ে বাংলাদেশ দলের অংশ নেওয়া না নেওয়ার ব্যাপারে কম জল খোলা হয়নি। দফায় দফায় সরকার এবং বোর্ডের সাথে আলোচনার পর সবশেষ ক্রিকেটারদের সাথে বৈঠক শেষে বিশ্ব আসরে ভেন্যু পরিবর্তন না হলে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় থাকে বিসিবি। তাতে অবশ্য কপাল পুড়েছে বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের। আইসিসি থেকে দেশে ক্রীড়া সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করে দেওয়া হয়েছে। যতগুলো আমাদের ফুল কান্ট্রি আছে আইসিসি 12টা মেম্বার মধ্যে আমরা থার্ড লার্জেস্ট ভিউয়ার্স। তো আমাদের দেশ না খেললেও কিন্তু বিশ্বকাপ কিন্তু হচ্ছে এবং আমাদের গণমাধ্যম কর্মীরা হয়তো সেটা আমাদের দর্শকদের কাছে উপস্থাপন করতে পারে। আপনি জানতে চেয়েছেন কিনা কিছু আইসিসির কাছে? এটা তো আপনারা জানেন যে গতকালকে এই সিদ্ধান্তটা এসেছে এবং তারপরে আমরা জানতে চেয়েছি, তার আমরা ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে যে এই ব্যাপারে। ওইটা আপনারা জানেন যে ইন্টারনাল এবং কনফিডেন্সিয়াল বিষয়, বাট টু সামারাইজ দ্যাট আমরা জানতে চেয়েছি বিষয়টা। এদিকে ঘরোয়া ক্রিকেটের আয়োজনে ব্যর্থতা, জাতীয় দলকে বিশ্বকাপে পাঠাতে না পারা এবং বেফাঁস মন্তব্য করার পাশাপাশি একের পর এক পরিচালকের পদত্যাগে বেশ টালমাটাল অবস্থা বিসিবির। তাতে বোর্ডের ভবিষ্যৎ অন্ধকার বলে মনে করছেন ক্রীড়া সংগঠকরা। আমরা অনেক কিছু আশা করেছিলাম যে আইসিসি থেকে একজন স্বনামধন্য কর্মকর্তা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছে। এখানে আইসিসিতে এই যে ক্রিকেট ডিপ্লোমেসিতে তার দক্ষতা অনেক বেশি থাকবে এবং তার আইসিসি তার হস্তক্ষেপ অনেক থাকবে, কিন্তু কার্যত এখানে যে তার কোনো অবস্থান নেই সেটার প্রমাণ আমরা আবার দেখলাম। এখানে চেইন অফ কমান্ড বলে বোর্ডে কিছু নেই, তারা এক একজন এক এক কথা বলে। বাংলাদেশের ক্রিকেট আজকে তলানিতে চলে গেছে তাদের কর্মকাণ্ডের জন্য। অবৈধভাবে নির্বাচিত হলে অবৈধ সিদ্ধান্ত নিতে তারা কোনো কার্পণ্য করে না এবং তাদের কোনো গায়ে লাগছে না এসব জিনিসগুলি। এদিকে পূর্বাচলে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে শুরু হয়েছে 8 দলের সিসিডিএম টি-20 চ্যালেঞ্জ কাপ। আগামী 7 ফেব্রুয়ারি শেষ হবে প্রথম আসর। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দীপ্ত সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সাথে থাকার জন্য।